আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সাজিদের ছোট ভাই সাদিদ বাড়ির সবার কথা রেকর্ড করে ভাইয়ের কাছে পাঠিয়ে দেয়। কথার কোনো দোষ নেই, সাজিদ বারবার বলার পরও মায়ের এরকম আচরণ দেখে সাজিদ সরাসরি তুলিকে ফোন করে বলে সে তুলিকে বিয়ে করতে পারবে না। তুলিও সাজিদের কথা মেনে নিয়ে তার বাবা মাকে বলে সেই বিয়ে করবে না। কিন্তু সায়রা বেগম বোন আর দুলাভাইকে পুরোপুরি আশ্বাস দেয় সাজিদ যদি টাকা ফেরত দিয়েও দেয় তারপরও সায়রা বেগম সাজিদের সাথে তুলির বিয়ে দেবে। তারা যেন সাজিদ আর তুলির কোনো কথা কানে না তুলে। সাজিদ মায়ের কাছে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল, আর সেই জন্য সায়রা বাড়ি কেনার টাকাও আর জমা হচ্ছিল না। সাজিদ আর কিছুদিন টাকা পাঠালেই সায়রার বাড়ি কেনার টাকা জমা হয়ে যেত। সাজিদ যখনই মায়ের সাথে কথা বলতো তখনই সায়রা কথাকে নিয়ে আজে বাজে কথা বলতো আর বারবার বলতো তুলিকে বিয়ে করতে, কিন্তু সাজিদ তার কথাই অটল ছিল। ছেলে টাকা পাঠানো বন্ধ করে দেওয়ায় আর তুলিকে বিয়ে করতে রাজি না হয় সায়রা বেগমের অশান্তি পরিবারের আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। সায়রা সবসময় কথা তার বাবা মা ভাইকে নিয়ে কটু কথা বলতো, আর সাজিদকে বিয়ে করার ব্যাপারে সায়রা পুরোপুরি দোষ দিত জমির মাহমুদকে। সায়রা মনে করে জমির মাহমুদই সাজিদের মাথায় এই বিয়ের কথা ঢুকিয়েছে, কারণ জমির মাহমুদ কথাকে খুব ভালোবাসে। কিন্তু জমির মাহমুদ সায়রা বেগমের এই কথায় কোনো রকম হেলদোল ছিল না। উনি তো সত্যি সত্যি কথা সাজিদের বিয়ে নিয়ে খুব খুশি ছিল। আনাফ শাহরিয়ার আর সুরভি বসে সকালে নাস্তা করছে। স্পর্শ আগেই নাস্তা করে অফিসে চলে গেছে। আনাফ শাহরিয়ার সুরভির দিকে তাকিয়ে দেখে মুখটা মলিন হয়ে আছে। সুরভি সবসময় ছেলেকে নিয়ে চিন্তা করে। আনাফ সুরভির উদ্দেশ্যে বলল, সুরভি, তুমি সারাদিন বাসায় একা থাকো আর সারাক্ষণ ছেলেকে নিয়ে চিন্তায় থাকো, এভাবে তো তোমার শরীর খারাপ করবে। তুমি একটা কাজ করো, তুমি একটা গানের স্কুল দাও। তোমার তো ইচ্ছা ছিল একটা গানের স্কুল দেওয়ার। সুরভি বলল, আমার এখন ওইসবের প্রতি মন বসবে না। আনাফ বলল, মন বসালেই বসবে সুরভি, আমি তোমার গানের স্কুলের ব্যবস্থা করছি। আর সেই কদিনে তুমি তোমার গলাটা একটু পরিষ্কার করে নাও। সুরভি আর কিছু বলল না। স্পর্শ তার চেয়ারে বসে গ্লাসের ভেতর থেকে কথার ডেস্কের দিকে তাকিয়ে আছে। আজও কথা অফিসে আসতে লেট করছে, কিন্তু শাওন তো সে কখন চলে এসেছে। স্পর্শ শাওনের দিকেও তাকিয়ে আছে। শাওনের মুখটা মলিন দেখাচ্ছে। কিছুক্ষণ পর কথা অফিসে ঢুকে তার ডেস্কে বসতেই শাওন অস্থির হয়ে কথার ডেস্কের সামনে এলো। শাওনকে অস্থিরতা দেখে কথা বলল, কি হয়েছে শাওন? শাওন কথার হাত ধরে বলল, কথা, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। শাওন কথার হাত ধরা দেখে স্পর্শ চেয়ার থেকে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। সে চেয়ার ছেড়ে গ্লাসের দিকে সামনে এসে দাঁড়ালো। শাওন কথার হাত ধরে সবার থেকে দূরে অফিসে এক কোণায় নিয়ে গেল। স্পর্শের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল। তার বুকের মধ্যে ব্যথা হচ্ছে। স্পর্শ তার বুকের বাঁ পাশে মালিশ করতে লাগলো। রিমি একটা ফাইল নিয়ে স্পর্শের রুমে ঢুকতেই দেখে স্পর্শ গ্লাসের সামনে দাঁড়িয়ে আছে, আর তার দৃষ্টি কথার শাওনের দিকে। রিমি যে স্পর্শের রুমে ঢুকেছে স্পর্শের সেদিকে খেয়ালই নেই। রিমি স্পর্শকে পেছন থেকে ডেকে বলল, স্পর্শ, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর বুকে এভাবে মালিশ করছিস কেন? কি হয়েছে? স্পর্শ কথার শাওনের দিকে তাকিয়েই বলল, জানি না, হঠাৎ করে বুকে ব্যথা হচ্ছিল, মনে হয় অ্যাসিডিটির সমস্যা। রিমি স্পর্শকে এক গ্লাস পানি এগিয়ে দিল। স্পর্শ পানি খেয়ে আবারও বুকে মালিশ করতে করতে রিমির কাছে গিয়ে কথার শাওনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা রিমি, তুই কি বলতে পারবি শাওন আর কথা কি বিষয়ে কথা বলছে? রিমি ওদের দিকে তাকিয়ে বলল, আমি কি করে বলবো ওরা কি কথা বলছে? অনেক কথাই বলতে পারে। স্পর্শ ওদের দিকে তাকিয়ে বুকে মালিশ করতে করতে আবারও রিমিকে বলল, আচ্ছা তোর কি মনে হয় ওদের মধ্যে কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক আছে? রিমি স্পর্শের কথা শুনে কথার শাওনের দিকে আবারও তাকালো। তারা দুজন একটা বিষয় নিয়ে খুব চিন্তিত মুখ করে আছে। শাওন কথাকে কিছু বোঝানোর চেষ্টা করছে। রিমি তাদের দেখে বলল, হ্যাঁ, থাকলেও থাকতে পারে। রিমির কথা শুনে স্পর্শের বুকের ব্যথাটা আরো বেড়ে গেল। স্পর্শ বুকে মালিশ করতে করতে বলল, বুকের ব্যথাটা আরো বেড়ে গেছে। রিমি ভুরু কুচকিয়ে বলল, কি বলছিস? এটা অ্যাসিডিটি ছাড়া অন্য কোনো ব্যথা নয় তো? তোর ডাক্তার দেখানো উচিত। স্পর্শ তার ডেস্কের ড্রয়ার থেকে একটা ট্যাবলেট খেয়ে বলল, আরে না, এটা অ্যাসিডিটির সমস্যা। ট্যাবলেটটা খেয়ে স্পর্শ আবারও গ্লাসের সামনে এসে দাঁড়ালো। কথার শাওন এখনো কথা বলছে। স্পর্শ রিমিকে বলল, আচ্ছা রিমি, ওরা এখনো কি কথা বলছে বলতো? আচ্ছা ওদের কি কোনো কাজ নেই? আচ্ছা তুই ঠোঁট মিলাতে পারিস? তুই একটু চেষ্টা করে দেখতো ওরা কি কথা বলছে।
রিমিকে এই কথা বলে স্পর্শ নিজেই তাদের দিকে তাকিয়ে ঠোঁট মেলানোর চেষ্টা করতে লাগলো। রিমি অবাক হয়ে স্পর্শের দিকে তাকিয়ে আছে। রিমি বলল, আচ্ছা তুই হঠাৎ করে ওদেরকে নিয়ে পড়েছিস কেন বলতো? ওদের মধ্যে অনেক কথাই থাকতে পারে, তোর সেটা জেনে কি দরকার? স্পর্শ রিমির সামনে এসে বলল, আশ্চর্য, আমি জানবো না আমার অফিসে কি চলছে? অফিস তো আর প্রেম। প্রেম শব্দটা উচ্চারণ করে স্পর্শ আবারও সঙ্গে সঙ্গে বুকে হাত দিয়ে বলল। বুকের ব্যথাটা আবারও বেড়ে গেছে। রিমি স্পর্শকে বলল, তুই বুকে ব্যথা নিয়ে কেন শুধু শুধু ওদেরকে নিয়ে চিন্তা করছিস? ওরা প্রেম করুক বা। স্পর্শ রিমিকে থামিয়ে দিয়ে বলল, বুকে বেশি ব্যথা করছে, বেশি কথা বলিস না, আবার বুকের ব্যথা আরো বেড়ে যাবে। আমার আরেকটা ট্যাবলেট খেতে হবে, তাহলে মনে হয় ব্যথাটা কমে যাবে। স্পর্শের সঙ্গে সঙ্গে আরেকটা ট্যাবলেট খেয়ে নিল। রিমি অবাক হয়ে স্পর্শকে বলল, আমি কোথায় বেশি কথা বললাম? তুই তো কখন থেকে কথা বলে যাচ্ছিস, আর তুই এভাবে একের পর এক ওষুধ খেলে কি চলবে? তুই আমার সাথে ডক্টরের কাছে চল। স্পর্শ কথার শাওনের দিকে তাকিয়ে বুকে মালিশ করতে করতে বলল। না, ডক্টরের কাছে যেতে হবে না। ওদিকে শাওন খুব চিন্তিত হয়ে আছে। কাল রাতে তুলি আর শাওনের প্রেম সম্পর্কে তুলির বাবা মা সবকিছু জেনে গেছে, আর তুলি পালিয়ে যেতে পারে সেই ব্যাপারে তারা টেরও পেয়ে গেছে। তাই তারা তুলির হাত থেকে ফোনটাও কেড়ে নিয়েছে, আর তুলিকে বাসার বাইরে বের হতে দিচ্ছে না। কাল থেকে তুলির কোনো খবর না পেয়ে শাওন তুলির জন্য অস্থির হয়ে আছে। শাওন কথার সাথে ব্যাপারটা শেয়ার করার পর কথা শাওনকে আশ্বাস দিল সে তুলির বাড়িতে গিয়ে তুলির খোঁজ নিয়ে আসবে, আর তাদের দুজনকে এক করতে কথা সব রকমভাবে সাহায্য করবে। কথার আশ্বাস পেয়ে শাওনের অস্থিরতা একটু কমলো, কিন্তু সে মনে মনে খুব তুলিকে নিয়ে খুবই চিন্তিত। শাওন স্পর্শের রুমে গিয়ে স্পর্শের সামনে ফাইল রেখে ধপ করে চেয়ারে বসে পড়ল। টেবিলে দুহাত রেখে মাথা গুছিয়ে দিল। স্পর্শ ফাইলটা খুলে আর চোখে শাওনের দিকে তাকিয়ে আবার ফাইলের দিকে মনোযোগ দিল। স্পর্শ ফাইলের দিকে চোখ রেখে শাওনকে উদ্দেশ্যে বলল, প্রেমে পড়েছিস মনে হয়। কি প্রেয়সী পাত্তা দিচ্ছে না? শাওন টেবিল থেকে মাথা তুলে বলল, না রে ভাই, প্রেয়সীর ফ্যামিলি মেনে নিচ্ছে না। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না। স্পর্শের শুকনো মুখটা মলিন হয়ে গেল। স্পর্শ মলিন মুখে শুকনো ঢোক গেলে বলল, আর ও ও তোকে ভালোবাসে? শাওন মুস্কি হেসে বলল, ও আমাকে খুব ভালোবাসে। আমি ওকে যতটুকু চাই ও আমাকে ঠিক ততটুকুই চায়। স্পর্শের সঙ্গে সঙ্গে হাত মুঠো করে চোখ বন্ধ করে নিল। মনের মধ্যে খুব অস্থিরতা কাজ করছে স্পর্শের। ব্রেক টাইমে কথা তুলির বাড়িতে গেল। তুলির বাবা অফিসে ছিল, কিন্তু তুলির মা সাইমা বাড়িতেই ছিল। সাইমা কথাকে দেখে খুব একটা খুশি হলো না। সাইমা কথাকে খুব একটা পছন্দ করে না, কারণ সাজিদ কথাকে ভালোবাসে, আর এই কথার জন্যই সাজিদ তুলিকে বিয়ে করতে রাজি হচ্ছে না। অবশ্য তুলির বাবা মা সহ সায়রা বেগমও জানে এতে কথার কোনো দোষ নেই, কিন্তু তবুও তারা কথাকে সহ্য করতে পারে না। কথাও জানে তুলির বাবা মা তাকে পছন্দ করে না, তাই কথা এই বাড়িতে খুব একটা আসে না। কিন্তু আজ বাধ্য হয়েই তার দুই বন্ধুর জন্য আসতে হলো। তুলির মায়ের অনুমতি নিয়ে কথা তুলির রুমে ঢুকে গেল। কথাকে দেখে তুলি খুব খুশি হলো। তুলি তার রুমের দরজা লক করে দিল। তুলি কথাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কথা, বাবা মা শাওনের কথা জেনে গেছে, আর তারা দুজনেই খুব ক্ষেপে গেছে। শাওন খুব ভালো ছেলে আর খুব ভালো জব করে। আমি এই সব কিছু বাবা মাকে বলেছি, কিন্তু বাবা মা তবুও শাওনের সাথে আমার বিয়ে দিতে রাজি না। তারা সাজিদ ভাইয়াতেই পড়ে আছে। এবার আমি কি করব বল? কথা তুলিকে সোজা করে তার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি আছি তো তোদের পাশে, তুই কোনো চিন্তা করিস না। ওইদিকে শাওন তোর চিন্তায় অস্থির হয়ে আছে, আগে শাওনের সাথে কথা বল। কথা তার ফোন থেকে শাওনকে ফোন করলো। ব্রেক টাইমে স্পর্শ শাওন আর রিমি অফিসের ক্যান্টিনে বসে আছে। শাওন তার হাতের ফোনটা টেবিলে রেখে খাবার আনতে গেছে, আর ঠিক তখনই শাওনের ফোন বেজে উঠল। স্পর্শ শাওনের ফোন হাতে নিয়ে দেখে কথা ফোন করেছে। স্পর্শ তার চোখ নামিয়ে শাওনের ফোনটা রেখে দিল। শাওন তার ফোনের রিং শুনে দৌড়ে এলো, কারণ সে জানে কথা তুলির বাড়িতে গেছে আর কথার ফোন আসতে পারে। শাওন কথার ফোন দেখে মুখে হাসি ফুটে উঠল। স্পর্শ শাওনের দিকে তাকিয়ে আছে। শাওন ফোনটা নিয়ে ক্যান্টিনের এক কোণায় চলে গেল। স্পর্শ শাওনের দিকেই তাকিয়ে আছে। শাওন খুব হেসে হেসে ফোনে কথা বলছিল। রিমি স্পর্শকে দেখে ভুরু কুচকিয়ে বলল, কি হয়েছে, খাবি না? স্পর্শ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, না, আমি খাবো না, আমার ভালো লাগছে না। স্পর্শ ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। রিমি স্পর্শের যাওয়া দেখে অবাক তাকিয়ে আছে। শাওন অনেকক্ষণ তুলির সাথে কথা বলার পর ফোন রেখে দেওয়ার আগে তুলিকে বলল, তুলি শোনো,
আমি কথার কাছে একটা বাটন ফোন দিয়ে দিয়েছি, তুমি ওই ফোনটা সবসময় সাইলেন্ট রাখবে, আর ওই ফোন দিয়েই আমার সাথে কথা বলবে। তোমার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। আমি খুব শীঘ্রই তোমাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসবো, আর আমরা খুব শীঘ্রই বিয়ে করব। আমি সব কিছুর ব্যবস্থা করে তোমাকে জানাবো, আর সেই জন্য বাটন ফোনটা সবসময় তোমার কাছে রাখবে, আর খুব সাবধানে রাখবে। ওপাশ থেকে তুলি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি খুব তাড়াতাড়ি সব কিছু ব্যবস্থা করো। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসতে চাই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না শাওন। শাওন চোখ ছলছল করে উঠল। তুমি আমাকে নিয়েই বাঁচবে তুলি, আর আমি তোমাকে নিয়ে, আর আমি সেই ব্যবস্থাই করছি। শাওন ফোন রেখে দিল। তুলির সাথে কথা বলার পর শাওনের মনটা ভালো লাগছে। শাওন টেবিলে এসে দেখে স্পর্শ টেবিলে নেই। শাওন রিমিকে স্পর্শের কথা জিজ্ঞেস করতে রিমি বলল, স্পর্শ তো কিছু না খেয়েই চলে গেল, আমিও কিছু বুঝতে পারলাম না। স্পর্শের মনটা খুব অশান্তি লাগছে। সে বুঝতে পারছে না তার এমন কেন লাগছে। অফিসে একটুও ভালো লাগছে না, তাই সে গাড়ি চাবি নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল। স্পর্শ গাড়ি ড্রাইভ করতে করতে নিরিবিলি একটা জায়গা দেখে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। গাড়িতে হেলান দিয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিল। আনমনে বন্ধ চোখে কথার মুখটা ভেসে উঠল শাওন আর কথার রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা, কথা শাওনের সাথে হেসে কথা বলা, শাওন কথার হাত ধরা। স্পর্শের সঙ্গে সঙ্গে চোখ খুলে নিল। তার মাঝে অস্থিরতা কাজ করছে। সে নিজেকে নিজে প্রশ্ন করল, কেন এমন হচ্ছে আমার? শাওন আমার ছোটবেলার বন্ধু। অনেক বছর আমরা দুজনের থেকে আলাদা থাকলেও আমাদের বন্ধুত্ব কোনো অংশে কমেনি। তাহলে আজ কেন শাওনের প্রতি আমার জেলাস ফিল হচ্ছে, আর কথাকেই বা কেন বারবার আমার মনে পড়ছে? স্পর্শ এসব ভাবতে ভাবতে রাস্তার দিকে চোখ পড়তেই দেখে একটা স্কুটি দূর থেকে ছুটে আসছে। স্পর্শ ভুরু কুঁচকাল। স্কুটিটা কিছুটা কাছে আসতেই স্পর্শ দেখতে পেল এটা কথার স্কুটি। স্পর্শ ভুরু কুঁচকে মনে মনে বলল। স্পর্শের সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে কথার পিছু ধরল। কথার পিছু করতে করতে স্পর্শ একটা এলাকায় চলে এলো। কথা তার স্কুটি দিয়ে এলাকার গলি দিয়ে চলে যাচ্ছে, আর স্পর্শ তার পিছু পিছু যাচ্ছে। কিছুক্ষণ পরে কথা একটা খুব সরু রাস্তা দিয়ে ঢুকে পড়ল, কিন্তু স্পর্শের এত বড় গাড়িতে সেই পথ দিয়ে ঢুকবে না, তাই স্পর্শ তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে কথার পিছু ধরল। স্পর্শ দৌড়েই কথার স্কুটির সাথে পেরে উঠল না। কথা তার স্কুটি নিয়ে স্পর্শের চোখের আড়ালে চলে গেল। কথার স্কুটি যে রাস্তা দিয়ে ঢুকেছে স্পর্শ সেই রাস্তা দিয়ে এগোতে লাগলো। স্পর্শ এগোতে এগোতে একটা কলোনির সামনে চলে এলো। এখানে অনেকগুলো ঘর, মনে হয় একটা দুটো ঘর নিয়ে লোকজন ভাড়া থাকে। স্পর্শ একটা ঘরের সামনে কথার স্কুটি রাখা দেখে সে ঘরের সামনে গিয়ে দেখে ভেতর থেকে দরজা লাগানো। স্পর্শ বুঝতে পারছে না কথা এই ঘরের ভিতর কি করছে আর এই ঘরে কে থাকে। স্পর্শের একবার ইচ্ছে হলো আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করবে এই ঘরে কে থাকে, কিন্তু কিছু একটা ভেবে স্পর্শ কাউকে কিছু জিজ্ঞেস না করে দরজায় কান পেতে কিছু শোনার চেষ্টা করলো, কিন্তু ভেতরে থেকে কিছুই শোনা যাচ্ছে না। স্পর্শ কোনো উপায় না দেখে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। প্রায় আধ ঘন্টা পর কথা ঘর থেকে বের হলো, আর তার সাথে একটা ছেলেও বের হলো। ছেলেটা শার্টের বোতাম লাগাতে লাগাতে ঘর থেকে বের হলো। স্পর্শ তাদের দেখে দাঁতে দাঁত চেপে হাতের মুষ্টি বন্ধ করে নিল। অজান্তেই তার চোখ ছলছল করে উঠল। স্পর্শ রাগে গজগজ করছে। ছেলেটা ঘরটাতে তালা ঝুলিয়ে কথার স্কুটির পেছনে উঠে চলে গেল। স্পর্শের এতটাই রাগ হলো যে তাদের ধরতে হবে সেই কথাটাও তার মাথা থেকে চলে গেছে। কিন্তু কথা তার স্কুটি নিয়ে অনেকটা দূর এগিয়ে যাওয়ার পর স্পর্শের মাথায় এলো তাদের ধরতে হবে, কিন্তু এতক্ষণে কথার স্কুটি স্পর্শের নাগালের বাইরে চলে গেছে। স্পর্শের গাড়িও বড় রাস্তায় ছিল, তাই স্পর্শ তাদের পিছুও করতে পারল না। কথা ছেলেটাকে নিয়ে চলে গেল। স্পর্শ বড় রাস্তায় এসে তার গাড়িতে বসলো। স্পর্শ গাড়ি ড্রাইভ করতে করতে তার ছেলের হাসি হেসে বলল, সব মেয়েরা এক, মেয়েরা শুধু ধোঁকা দিতেই জানে, কিন্তু ভালোবাসতে জানে না। ওরা শুধু ছেলেদের ভালোবাসা নিয়ে খেলতে জানে। সন্ধ্যার পর স্পর্শ অফিসে এসে সরাসরি তার রুমে ঢুকলো। স্পর্শ তার চেয়ারে বসে কথার ডেস্কের দিকে তাকিয়ে দেখে কথা অফিসে নেই। রিমি স্পর্শের রুমে ঢুকে স্পর্শকে জিজ্ঞেস করলো, স্পর্শ তুই কোথায় ছিলি এত সময়? বারবার ফোন দিলাম, কিন্তু একবারও ফোন রিসিভ করলি না। স্পর্শ কথার ডেস্কের দিকে তাকিয়ে রিমিকে বলল, কথা কোথায়? রিমি বলল, কথা তো সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে গেছে, বলে ওর ছোট ভাইয়ের নাকি আজ জন্মদিন, তাই ওর বাড়ি থেকে বারবার ফোন দিচ্ছে। স্পর্শ তিক্ততার হাসি হেসে বলল, সব মিথ্যে কথা। রিমি স্পর্শের কথা বুঝতে না পেরে বলল, কিছু বললি? স্পর্শ তাড়াহুড়ো করে বলল, তুই এক্ষুনি শাওনকে রেস্ট রুমে আসতে বল। এই কথা বলে স্পর্শ পাশে থাকা রেস্টরুমে চলে গেল। কিছুক্ষণ পর রিমি শাওনকে নিয়ে রেস্টরুমে গেল।
তারা গিয়ে দেখে স্পর্শ বিয়ারের বোতল খুলছে। শাওন স্পর্শের পাশে গিয়ে বলল, কি হয়েছে স্পর্শ? শাওন আর রিমি জানে স্পর্শের যখন বেশি মন খারাপ থাকে তখনই স্পর্শ মদ খায়, আর নয় তো নয়। স্পর্শ ঢকঢক করে কিছুটা বিয়ার টেনে খেয়ে শাওনের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, তুই আজকের পর থেকে আর কথার সাথে কোনো সম্পর্ক রাখবি না। ও একটা খারাপ নেই, তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। শাওন আর রিমি দুজনের মুখের দিকে তাকালো। শাওন ভুরু কুঁচকে স্পর্শকে বলল, কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কথা খারাপ মেয়ে হতে যাবে কেন? তোর কোথাও ভুল হচ্ছে স্পর্শ। স্পর্শ আরো কিছুটা বিয়ার টেনে খেয়ে বলল, না, আমার কোনো ভুল হচ্ছে না, আমি ঠিকই বলছি। আর আমি বলছি তুই ওর সাথে কোনো কথা বলবি না। রিমি এগিয়ে এসে বলল, স্পর্শ, আমরা বিশ্বাস করি না কথা কোনো খারাপ মেয়ে হতে পারে। আর তোর কাছে কি প্রমাণ আছে কথা খারাপ মেয়ে? তুই আমাদের প্রমাণ দেখা। স্পর্শ জোর গলায় বলল, প্রমাণ দেখাতে হবে কেন? আমি বলছি, তোর বিশ্বাস হচ্ছে না? শাওনও ক্ষিপ্ত কণ্ঠে বলল, না, আমার বিশ্বাস হচ্ছে না, কারণ তোর কাছে সব মেয়েরাই খারাপ। স্পর্শ শাওনের কাছে এগিয়ে গিয়ে শাওনের কাঁধে হাত রেখে বলল, শাওন, তুই আমার ছোটবেলার বন্ধু। আমার বাবার পর তোকে আর রিমিকে আমি সবচেয়ে বেশি আপন মনে করেছি। আমি চাই না আমার বাবার মতো তুই কষ্ট পাস। আমি তোর বন্ধু হয়ে সেটা কখনোই চাইবো না। শাওন স্পর্শকে বলল, কি বলছিস তুই? আমি কষ্ট পাবো কেন? আর কথাও খারাপ মেয়ে হতে যাবে কেন? স্পর্শ, আমি কথাকে খুব ভালো করে চিনি। ও খুব ভালো ফ্যামিলির মেয়ে, ও কখনোই খারাপ হতে পারে না, আমি বিশ্বাস করি না। রিমিও শাওনের সাথে সাথে বলল, আমিও বিশ্বাস করি না। স্পর্শ চিৎকার করে ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোরা কেন বিশ্বাস করছিস না আমার কথা? ও একটা খারাপ মেয়ে, একটা দুশ্চরিত্র নোংরা মেয়ে, যাকে এক কথায় বলে কল গার্ল। শাওন এবার খুব রেগে গেল। শাওন ক্ষিপ্ত কণ্ঠে স্পর্শের দিকে আঙুল তুলে বলল, কথার সম্পর্কে আর একটা খারাপ কথা বলবি না। আমি ওর সম্পর্কে তোর মুখে আর একটা বাজে কথাও শুনতে চাই না। পুরো মাতাল হয়ে গেছিস তুই, তাই মুখে যা আসছে তাই বলছিস। শাওন রেগে রুম থেকে বেরিয়ে গেল। স্পর্শ রিমির হাত ধরে বলল, রিমি, তুই অন্তত আমার কথা বিশ্বাস কর। শাওনের জীবনটা নষ্ট হয়ে যাবে ওই মেয়েটার পাল্লায় পড়ে। তুই বন্ধু হয়ে এটা চাস বল? রিমি তার হাত স্পর্শের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, স্পর্শ, তুই খুব বাজে শব্দ উচ্চারণ করেছিস কথার সম্পর্কে। আমি একটা মেয়ে হয়ে সেটা কখনোই মানতে পারছি না। কথা খুব ভালো একটা মেয়ে। প্লিজ তুই সব মেয়েদের এক চোখে দেখা বন্ধ কর। কয়েকদিন পর তুই তো আমাকেও বলবি আমি খারাপ মেয়ে, আর সেই দিনটাও মনে হয় বেশি দেরি নেই। স্পর্শ বলল। না রিমি। কিন্তু রিমি এই কথা বলে রুম থেকে বেরিয়ে গেল। স্পর্শ দাঁতে দাঁত চেপে বিয়ারের বোতলটা মুখে নিয়ে টেনে বিয়ার খেতে লাগলো। অনেকটা বিয়ার টেনে খেয়ে স্পর্শ চোখে পানি নিয়ে বলল, আমি তোদের প্রমাণ করে দেব কথা কতটা খারাপ মেয়ে। বাড়িতে ঢুকতে স্পর্শ দেখে সুরভি ড্রয়িং রুমে বসে তানপুরা দিয়ে রেওয়াজ করছে। সুরভিকে দেখে স্পর্শের মাথা আরো বিগড়ে গেল। স্পর্শ এলোমেলো পা ফেলে ফ্লোরে সুরভির পাশে বসে বলল, বাহ, খুব সুন্দর তো। অন্যের বাড়িতে থেকে আবার গানও করা হচ্ছে। লজ্জা নেই আপনার, তাই না? সুরভি ফ্লোরে বসা থেকে উঠে বলল, না, লজ্জা নেই। তুমিই তো বলেছ আমি নির্লজ্জ মা। স্পর্শ হেসে বলল, আমি খুব খুশি আপনি আজ সেই কথা স্বীকার করতেন। আপনার মতো আরো একজন আছে, সেও নির্লজ্জ। আর আপনার মতো সেও একদিন নিজের মুখে স্বীকার করবে সে নির্লজ্জ। আসলে মেয়ের জাতটাই এরকম। সুরভি বলল, হ্যাঁ, শুধু তোমার কাছে। স্পর্শ মাতলামো কণ্ঠে বলল, আমি সঠিক আর সবাই ভুল। ওই মানুষটাও ভুল ছিল আমার জীবনে, আর আমার বন্ধুর জীবনেও। সুরভি ভুরো কুচকে বলল, কোন মানুষটা? ফ্লোর থেকে উঠে সুরভির সামনে দাঁড়িয়ে মাতলামো কণ্ঠে বলল, ওই যে বললাম না, আপনার মতো একজন আছে। সে শুধু কষ্ট দিতে জানে, সে শুধু ছেড়ে দিতে জানে, ধরে রাখতে জানে না। এই কথা বলে স্পর্শ এলোমেলো পা ফেলে উপরে চলে গেল নিজের রুমে। কথা শাড়ি পরেছে, তাকে খুব সুন্দর লাগছে। অনেকদিন সে শাড়ি পরে না, তাই আজ সাদিদের জন্মদিনে খুব ইচ্ছে হলো তার শাড়ি পরতে। সায়রা বেগমের ছোট ছেলের জন্মদিনে সায়রা বেগম তার বোন দুলাভাই সহ আরও কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের দাওয়াত করেছে। সাদিদের এইবারের জন্মদিনের অনুষ্ঠানটা একটু বড় করেই করা হচ্ছে। এই পরিবারের জন্মদিন একটা বিলাসিতা, তাই ছোটখাটো কেক কেটেই বাচ্চাদের জন্মদিন করা হতো। কিন্তু সাদিদের অনেক দিনের ইচ্ছে তার বড় করে জন্মদিন হবে। সাদিদ তার বড় ভাই সাজিদকে বলতে সাজিদ বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেয় সাদিদের জন্মদিনের জন্য।
সাদিদের জন্মদিনে সাদিদ তার বন্ধু সহ তার পছন্দের কয়েকজন টিচারদেরও দাওয়াত করেছিল। এই টিচারদের মধ্যে ফাহাদ হলো সাদিদ যে কোচিং থেকে ইংলিশ স্পিকিং করছে সেই কোচিংয়ের খুব ভালো একজন টিচার। ফাহাদও মধ্যবিত্ত পরিবারের ছেলে, খুব শীঘ্রই কানাডা চলে যাবে, খুব ভালো ইংলিশ পড়ায়। বর্তমানে নিজের চর্চার জন্য একটা কোচিং সেন্টারের টিচার হিসেবে বাচ্চাদের পড়াচ্ছে। তুলি মিলি সহ তার বাবা মাও চলে এসেছে। তুলিকে একা বাড়িতে সাইমা বেগম রেখে আসতে চায়নি। কথা তুলি আর মিলি এক জায়গায় দাঁড়িয়ে আছে। ফাহাদ দূর থেকে কথার দিকে তাকিয়ে আছে। ফাহাদ সাদিদকে কাছে ডেকে কথাকে দেখিয়ে বলল, সাদিদ, ওই শাড়ি পরা মেয়েটা তোমার কি হয়? সাদিদ কথার দিকে তাকিয়ে বলল, স্যার ও তো আমার বোন, আমার বড় চাচার মেয়ে, নাম সানজিদা মাহবুদ কথা। ওকে ভালো করে চিনে রাখুন স্যার। ও কিন্তু সত্য নিউজ চ্যানেলের জার্নালিস্ট, যে কোনো বিষয়ে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। ফাহাদ কথার দিকে তাকিয়ে হেসে বলল, জার্নালিস্ট? তাহলে তো ওনার সাথে একটু পরিচয় তো হতে হয়। সাদিদ বলল, চলুন আমার বোনের সাথে আপনার পরিচয় করিয়ে দেই। সাদিদ ফাহাদকে কথার কাছে নিয়ে গেল। সাদিদ কথার কাছে গিয়ে ফাহাদকে দেখিয়ে বলল, আপু, উনি আমার স্পোকিং ইংলিশ কোচিংয়ের ফাহাদ স্যার। তুমি জার্নালিস্ট শুনে তোমার কাছে এসেছে পরিচিত হতে। কয়েকদিন পর তো স্যার কানাডা চলে যাবে মনে হয়। সেই সংবাদটা স্যার দেশবাসীকে জানাতে চায়, তাই মনে হয় তোমার সাথে ভাব করতে এসেছে। সাদিদের কথা শুনে সবাই একসঙ্গে হাসল। কথা ফাহাদের উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম, আমি কথা, সাদিদের বড় বোন। কথা নিজের সাথে তুলি আর মিলিকে ও ফাহাদের সাথে পরিচয় করিয়ে দিল। ফাহাদ সবার সাথে পরিচয় হয়ে কথাকে বলল, আসলে আপনাকে আমার আগে থেকে চেনা উচিত ছিল। আসলে আমি টিভিতে নিউজ দেখা থেকে ইংলিশ নিউজ পেপারগুলো পড়তে বেশি পছন্দ করি, তাই হয়তো আপনাকে চেনার সৌভাগ্য হয়ে ওঠেনি আমার। আর আজ আপনাকে দেখে সেই সৌভাগ্যটা অর্জন করলাম। কথা হেসে বলল, আমি এত বড় জার্নালিস্ট এখনো হইনি যে আমাকে পুরো দেশের মানুষ চিনবে। আমি খুব ছোটখাটো একজন রিপোর্টার, আর আমার অফিসের বস আমাকে এখন আরও ছোট বানিয়ে দিয়েছে। মানে ওনার ধারণা আমি হার্ড নিউজগুলো কালেক্ট করতে পারবো না, তাই উনি আমাকে সফট নিউজ কালেক্ট করতে বলেছে। মানে উনি হাত ধুয়ে আমার পিছনে লেগে গেছেন, আমাকে উপরে উঠতে দেবেন না আর কি। সবাই হাসলো। ফাহাদ হাসলো। ভেরি ব্যাড। তবে আমি বলবো উনি ঠিকই করেছেন, কারণ হার্ড নিউজ কালেক্ট করতে অনেক রিস্ক নিতে হয়। কথা হেসে বলল, কিন্তু আমার ওইসব রিস্ক নিউজ কালেক্ট করতেই বেশি ভালো লাগে। ফাহাদ কথার সাথে অনেকক্ষণ যাবৎ কথা বলল। পরদিন স্পর্শ নাস্তা না খেয়েই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আনাফ শাহরিয়ার পেছন থেকে স্পর্শকে ডাকলো, কিন্তু আনাফকে ডাকা যেন স্পর্শের কানেই গেল না। সুরভি এগিয়ে এসে আনাফকে বলল, ওকে ডাকবেন না? আনাফ বলল, আরে ও তো না খেয়েই চলে গেল। সুরভি বলল, ও খাবে কিভাবে? ওর বুকের ভেতর তো ঝড় শুরু হয়ে গেছে। আনাফ ভুরু কুচকিয়ে বলল, ঝড়? কিসের ঝড়? সুরভি মুচকি হেসে বলল, ভালোবাসার ঝড়। আপনার ছেলে প্রেমে পড়েছে। আনাফ অবাক হয়ে বলল, কি বলছো সুরভি? এটা তো একেবারে অসম্ভব। সুরভি বলল, না, আমি ওর মা। ও আমাকে না বুঝলেও আমি ওকে ঠিকই বুঝি। আনাফ হেসে বলল, কে সেই মেয়ে যে পাথরে ফুল ফুটিয়েছে? সুরভি হেসে বলল, আমি চিনি তাকে। ওই দিন রাতে প্রথম তাকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম আমার ছেলের মনে যদি কেউ ভালোবাসার ছোঁয়া লাগাতে পারে তাহলে সেই পারবে। স্পর্শ বড় রাস্তায় গাড়ি রেখে হাঁটতে হাঁটতে সোজা ওই কলোনির সামনে চলে গেল। ওই ঘরটার সামনে গিয়ে দরজায় খুব জোরে জোরে শব্দ করতে লাগলো। চোখ কসলাতে কসলাতে একটা ছেলে দরজা খুলে দিল। স্পর্শ ছেলেটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। হ্যাঁ, সে ছেলেটাই যার সাথে কাল কথা এ ঘরেই। স্পর্শের মাথা ঝিমকে উঠল। স্পর্শ আর কিছু ভাবতে পারছে না। ছেলেটা ঘুমন্ত চোখে স্পর্শের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। স্পর্শকে ছেলেটা খুব ভালো করেই চিনে। এত বড় নিউজ চ্যানেলের মালিকের ছেলে, কে না চেনে আহরার শাহরিয়ার স্পর্শকে। স্পর্শ সঙ্গে সঙ্গে ছেলেটার গলা চেপে ধরে ঘরে নিয়ে গেল। স্পর্শ ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোর নাম কি বল? কথার সাথে তোর কিসের সম্পর্ক? কতদিনের সম্পর্ক? কথা কেন আসে তোর কাছে? এই ঘরে কাল কি চলছিল তাড়াতাড়ি বল।
স্পর্শের এতগুলো প্রশ্নের একটা জবাবও ছেলেটা দিতে পারছিল না। স্পর্শর গলা চেপে ধরেছে। ছেলেটা ইশারা করে বলল তার গলা ছাড়তে। স্পর্শ দাঁতে দাঁত চেপে ছেলেটার গলা ছেড়ে দিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দিল। ছেলেটা কাশতে কাশতে ফ্লোর থেকে উঠে কাপা কাপা হাতে ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। ছেলেটা স্পর্শকে বলল, আপনি তো আমাকে মেরেই ফেলেছিলেন। স্পর্শ আবার ছেলেটার দিকে এগিয়ে যেতেই ছেলেটা বলল, আমি সব কিছু বলেছি। স্পর্শ থেমে গেল। স্পর্শ চোখ বন্ধ করে বলল, সব সত্য বল। স্পর্শ চোখ বন্ধ করে আছে। পারলে সে তার কানকেও বন্ধ করে রাখত। সে শুনতে চায় না কথা সম্পর্কে খারাপ কথা, কিন্তু তাকে সব শুনতে হবে। ছেলেটা বলল, আমার নাম রিফাত। আমি আর কথা একই কলেজে পড়াশোনা করেছি। আমরা বন্ধু। আমার বাবা মা গ্রামে থাকে। আমি ভালো একটা চাকরির জন্য ঢাকায় পড়ে আছি, কিন্তু ঢাকায় থাকতে গেলেও তো টাকার দরকার। গ্রাম থেকে বাবা মায়ের কাছ থেকে টাকা চাইতে ভালো লাগে না, তাই এই ঘরের ভাড়া আর নিজের খরচ চালানোর জন্য একটা পার্ট টাইম জব খুঁজি। অনেক খোঁজার পর হাসপাতালে রাতে ওয়ার্ড বয়ের চাকরি পাই। সকালে সারাদিন ভালো একটা চাকরি খুঁজি, আর সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হাসপাতালের ওয়ার্ড বয়ের চাকরি করি। কিন্তু কিছুদিন আগে আমি জানতে পারি ওই হাসপাতালে 2 নম্বরে কাজ হয়। কিডনি, লিভার, চোখ এসব পাচার করে দেওয়া হয় ওই হাসপাতাল থেকে। যেহেতু আমার রাতে ডিউটি ছিল আর রাতেই ওই কাজগুলো হতো, তাই আমার চোখ খুব সহজেই ধরা পড়েছিল। প্রথমে ভেবেছিলাম এইসব নিয়ে মুখ খুলব না, কারণ আমি সেই হাসপাতালে চাকরি করতাম। এই হাসপাতালে কিছু হলে আমার চাকরিটাও চলে যাবে। কিন্তু ইদানিং খুব খারাপ লাগতো, বিবেকে বাধা দিত। তাই আগ পিছু কিছু না ভেবে কথাকে ফোন দেই। আমার ফোন পেয়ে কথা এখানে আসে। কেউ শুনতে পেয়ে যায় সেই ভয়ে আমি দরজা লাগিয়ে দেই আর কথাকে সব কিছু খুলে বলি। সব কিছু শুনে কথা আমাকে বলে আজ রাতে ওই সব ঘটনাগুলো ভিডিও করে তার হাতে দিতে, আর আমিও আজ সব কিছু ভিডিও করে নিয়ে আসি। রিফাতের কথা শুনে স্পর্শ অবাক হয়ে গেল। তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। স্পর্শ আমতা আমতা করে বলল, তাহলে কাল তুমি শার্টের বোতাম লাগাতে লাগাতে ঘর থেকে বেরিয়েছিলে কেন? রিফাত বলল, বাইরে বেরোনোর আগে শার্ট চেঞ্জ করেছিলাম তাই। স্পর্শের নিজের উপর খুব রাগ হচ্ছে। সে হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে ঘুষি মারল। স্পর্শ দেয়ালে হাত রেখে বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, তুমি কথার সাথে কাল কোথায় গিয়েছিলে? রিফাত বলল, আমি খুব ভয় পাচ্ছিলাম ভিডিও করতে, তাই কথা আমাকে একটা পেন ক্যামেরা কিনে দিয়েছিল, আর সেই জন্যই আমরা বাইরে বেরিয়েছিলাম, যাতে সেই ক্যামেরা দিয়ে আমি খুব সহজেই সবার চোখের আড়ালে সব কিছু ভিডিও করতে পারি। স্পর্শের চোখ ছলছল করে উঠল। সে ধপ করে বিছানায় বসে পড়েছে। বেশ কিছুক্ষণ চুপ করে রইল। রিফাত স্পর্শের দিকে তাকিয়ে আছে। স্পর্শ বিছানা থেকে উঠে রিফাতের কাছে এগিয়ে গিয়ে বলল, তোমাকে মারার জন্য সরি। রিফাত আমতামতা করে গলায় হাত রেখে বলল, না না ঠিক আছে। স্পর্শ রিফাতের হাত ধরে বলল, তুমি এসব কিছু কথাকে বলো না প্লিজ। রিফাত বলল, আচ্ছা ঠিক আছে। স্পর্শ একটু হেসে রিফাতের পিঠে হাত রেখে বলল, তুমি ছেলে আমার অফিসে চাকরি করতে পারো। রিফাত অবাক হয়ে বলল, সত্যি? এত বড় চ্যানেলের অফিসে আমি কাজ করব? স্পর্শ বলল, হ্যাঁ, তুমি কাল থেকে অফিসে জয়েন করতে পারো। আমি আমার বন্ধু শাওনকে তোমার কথা বলে দিব। রিফাত খুব খুশি হলো। স্পর্শ রিফাতকে বলল, আর আমি যে তোমাকে চাকরিটা দিয়েছি সেটাও কথাকে বলবে না। কথা জিজ্ঞেস করলে বলবে আমার বাবা তোমাকে চাকরিটা দিয়েছে, আর তোমার করা ভিডিওটা কথার কাছে দিয়ে দিও। রিফাত বলল, আচ্ছা ঠিক আছে। স্পর্শ রিফাতের পিঠে হাত রেখে বলল, থ্যাঙ্কস। এই কথা বলে স্পর্শ রিফাতের ঘর থেকে বেরিয়ে গেল। স্পর্শ গাড়ির কাছে গিয়ে গাড়ি নিয়ে চলে গেল। কাল পর্যন্ত এই বুকে এক পাহাড় সমান পাথর চেপে বসেছিল, কিন্তু আজ রিফাতের মুখে সবকিছু শুনে স্পর্শের বুকের ভেতরটা মুহূর্তে যেন হালকা হয়ে গেছে। কেন এই ভালো লাগা কাজ করছে, কিন্তু কাল এত খারাপ লাগা কাজ করছিল কেন? স্পর্শ নিজেকে নিজে প্রশ্ন করলো। স্পর্শ গাড়ি ড্রাইভ করতে করতে শাওনকে ফোন করলো, কিন্তু শাওন ফোন রিসিভ করলো না। মনে হয় স্পর্শের উপর রাগ করে আছে। স্পর্শ ফোনের স্ক্রিনে চোখ রেখেই বলল, তুই ঠিক ছিলি শাওন।
আমি ভুলছিলাম। তুই ঠিক মানুষকেই ভালোবেসেছিস। তুই কথাকে নিয়ে খুব সুখী হবি। স্পর্শ হাসলো, কিন্তু তার চোখ দিয়ে গাল বেয়ে পানি পড়ছে। স্পর্শ তার চোখের পানি আঙুল দিয়ে চোখের পানির দিকে তাকিয়ে হেসে বলল, অ্যামেজিং। এই চোখের পানি কিসের জন্য ভাই? আর এই বুকে এত ব্যথা কিসের জন্য? স্পর্শ আজ আর অফিসে গেল না। সে সোজা বাড়িতে চলে গেল। বাড়িতে ঢুকে কারোর সঙ্গে কথা না বলে সোজা নিজের রুমে চলে গেল। কাল সারা রাত ঘুম তার চোখ থেকে বিদায় নিয়েছিল, কিন্তু এখন যেন সারা রাজ্যের ঘুম তার চোখে এসে ভর করেছে। সে বিছানায় ধপ করে শুয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। কথা মাত্রই অফিস থেকে এসে সবার সাথে আড্ডা দিতে বসে পড়েছে। কথার মা কথাকে জোর করে তার রুমে পাঠালো ফ্রেশ হয়ে আসতে। কথার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে এই আড্ডা ছেড়ে তার রুমে চলে যেতে হলো। কিছুক্ষণ পর হঠাৎ করে সাদিতের স্যার ফাহাদ তার বাবা মাকে নিয়ে জমির মাহমুদের বাড়িতে এলো। ফাহাদ আর তার বাবা মাকে দেখে সবাই কিছুটা অবাক হয়ে গেছে। সবচেয়ে বেশি অবাক হলো সাদিত। আজ বিকেলেই তো কোচিংয়ে তার স্যারের সাথে দেখা হলো, কিন্তু ফাহাদ স্যার তো তাকে কিছু বলল না। কথা ছাড়া বাড়ির সবাই এখানে উপস্থিত আছে। ফাহাদের বাবা মা সবার সাথে পরিচয় হলো। ফাহাদের মা বলল, এই বাড়ির মেয়েকে তো দেখতে পাচ্ছি না, তাকে ডাকুন, তাকে একটু দেখি। সবাই একে অপরের দিকে তাকালো। সাইরা কিছু একটা বুঝে দৌড়ে কথার রুম থেকে কথাকে টেনে নিয়ে এলো। কথা মাত্রই গোসল সেরে বেরিয়েছে। সাইরা কথা চুলটাও ভালো করে মুছতে দিল না। কথাও কিছু না বুঝে চাচির সাথে ড্রয়িং রুমে চলে এলো। কথা ড্রয়িং রুমে ফাহাদ সহ একজন মহিলা আর একজন পুরুষকে দেখে ভুরু কুচকালো। ফাহাদের মা কথাকে দেখে ফাহাদকে ইশারা করে বলল, এই সেই মেয়ে? ফাহাদও হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ। ফাহাদের মা কথার কাছে গিয়ে তার গালে হাত রেখে বলল, মাশাআল্লাহ, সত্যি খুব সুন্দর। এরকম একটা মেয়েই তো আমি আমার ছেলের বউ হিসেবে চেয়েছিলাম, আর ভাগ্যক্রমে পেয়েও গেলাম। সবার একে অপরের মুখের দিকে তাকালো। জমির মাহমুদ বলল, মানে? ফাহাদের বাবা জমির মাহমুদের উদ্দেশ্যে বলল, আসলে আমার ছেলে ফাহাদ খুব শীঘ্রই কানাডা চলে যাবে, কিন্তু আমাদের ইচ্ছে ওর যাওয়ার আগেই ওর বিয়েটা সেরে ফেলার। আমরা অনেক জায়গায় মেয়ে দেখেছি, কিন্তু ফাহাদ আর তার মায়ের কোনো জায়গায় মেয়ে পছন্দ হয়নি। কিন্তু কাল রাতে ফাহাদ বাড়িতে গিয়ে বলল তার একটা মেয়েকে পছন্দ হয়েছে। ফাহাদ আপনাদের বাড়ির মেয়ের কথাই বলেছিল, তাই আমরা আপনাদের কিছু না বলেই চলে এলাম আপনাদের বাড়ির মেয়েকে দেখতে। ফাহাদের বাবার কথাই সবচেয়ে বেশি খুশি হয়েছে সায়রা বেগম। কথার জন্য অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু কেন জানি বিয়েগুলো একের পর এক ভেঙে যাচ্ছে। সায়রা বেগম চাই কথার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, তাই সে কথার এই বিয়েটা কোনোভাবেই ভাঙতে দিবে না। যেহেতু ছেলে সাদিতের স্যার, সেহেতু ব্যাপারটা তার জন্য খুব সহজই হয়ে যাবে। প্রতিবারের মতো আজিম মাহমুদ আর জমির মাহমুদ ছাড়া বাড়ির সবাই এই বিয়ের প্রস্তাবে খুশি হয়েছে। ফাহাদের মা কথাকে সোফায় বসিয়ে নিজেও তার পাশে বসলো। ফাহাদের মা কথার হাত ধরে বলল, তোমার নাম কথা, তাই না? কথা মাথা নুইয়ে বলল, জি। ফাহাদের মা কথার মুখটা তুলে ফাহাদকে দেখিয়ে বলল, দেখো তো আমার ছেলেকে তোমার পছন্দ হয় কিনা। কথা ফাহাদের দিকে তাকালো। ফাহাদ কথার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। কথা তার পরিবারের সবার দিকে তাকালো। কথা বলল, রং আমার পরিবারের পছন্দেই আমার পছন্দ। ফাহাদের বাবা মা সহ সবাই খুশি হলো। ফাহাদের বাবা সবার উদ্দেশ্যে বলল, আমার ছেলে আর আমাদের ওর কথাকে খুব পছন্দ হয়েছে। এখন আপনারা যদি আমার ছেলেকে পছন্দ হয়, তাহলে আমরা ওদের বিয়ের ব্যাপারটায় কথা বলতে পারি। জমির মাহমুদ বললেন, হঠাৎ করেই তো বিয়ের ব্যাপারে মত দিতে পারছি না, আমাদের নিজেদের মধ্যে একটু আলাপ করা দরকার। আর তাছাড়া আমার ছোট ছেলে আরিফ কথাকে ভীষণ ভালোবাসে, তাই তারও মত নেওয়া প্রয়োজন। আমার পরে আপনাদের জানাবো। ফাহাদের বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদের অপেক্ষা থাকবো। আমরা আজ তাহলে আসি। আকরাম মাহমুদ বললেন, কিছু না খেয়ে তো যাওয়া হবে না, কিছু তো খেয়ে যেতেই হবে। আফিফা বেগম আর সায়রা বেগম তাদের সামনে কিছু নাস্তা এনে রাখলেন। নাস্তা খেয়ে আর সবার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফাহাদ সহ তার বাবা মা চলে গেল। ফাহাদ আর তার বাবা মা চলে যাওয়ার পর কথা উপরে চলে গেল। কথার বাবা আরমান মাহমুদ জমির মাহমুদের উদ্দেশ্যে বলল, বাবা, আপনার এই বিয়ের প্রস্তাবটা কেমন লেগেছে? আমার কিন্তু ভালোই লেগেছে। জমির মাহমুদ কিছু বলল না। জমির মাহমুদ চুপ করে থাকায় সায়রা বলল, বাবার কাছে এই প্রস্তাব ভালো লাগবে কি করে?
বাবা আর তার মেজো ছেলে তো কথাকে অন্য কোথাও বিয়ে দিতে রাজি না। তাদের ইচ্ছে এই বাড়ির ছেলে দিয়েই এই বাড়ির মেয়েকে রেখে দিবে। অবশ্য এই বাড়ির সবার মনে মনে সেটাই ইচ্ছে, না হলে কথার বিয়ে বারবার বিয়ে ভেঙে যায় কেন? সায়রার কথায় সবাই অবাক হয়ে গেল। সাজ্জাদ সায়রার কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি কি বলতে চাইছো মেজো কাকি? তোমার কি মনে হয় তোমার ছেলের সাথে আমার বোনের বিয়ে দেওয়ার জন্য আমরা নিজেরা এত সব বিয়ে ভেঙে দিচ্ছি? সায়রা মুখ ঘুরিয়ে বলল, আমি কি করে বলবো সাজ্জাদ? না হলে কথা এত সব বিয়ের প্রস্তাব ভেঙে যায় কেন? নিশ্চয় কেউ এত সব বিয়ে ভেঙে দিচ্ছে। সাজ্জাদ দাঁতে দাঁত চেপে বলল, মানে তোমার ছেলে কি এমন হয়ে গেছে যে তোমার ছেলের সাথে আমার বোনের বিয়ে দেওয়ার জন্য আমরা নিজেরা এত ভালো ভালো বিয়ের প্রস্তাব ভেঙে দিব? সায়রা বলল, তাহলে তো খুব ভালো সাজ্জাদ। কথায় এই বারের বিয়ের প্রস্তাবটা অন্য যে কেউ হোক আমি ভাঙতে দিব না। সাজ্জাদ বলল, আমিও ভাঙতে দিব না। আমি খুব তাড়াতাড়ি ছেলেদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানেই কথার বিয়ে হবে। সাদিদ তার ফোন দিয়ে সবার সব কথা রেকর্ড করছিল। সাদিদের কাজই ছিল কথার বিয়ে সম্পর্কে কোনো কথা হলে সেই কথা তার ফোনে রেকর্ড করা আর সেই রেকর্ড সাজিদের ফোনে পাঠানো। সাদিদও চাই কথার সাথে তার ভাইয়ের বিয়ে হোক। স্পর্শ আজ সারাটা দিন ঘুমিয়েছে। সন্ধ্যা আনাপ শাহরিয়ার স্পর্শের রুমে এসে স্পর্শের বিছানার পাশে বসলো। সুরভি স্পর্শের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। আনাপ শাহরিয়ার ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে স্পর্শ চোখ খুলে বাবাকে দেখে শোয়া থেকে উঠে বসলো। আনাপ শাহরিয়ার হেসে বলল, কি ব্যাপার? আমার ছেলেকে তো পুরো দেবদাসের মতো লাগছে। স্পর্শ বলল, কি বলছো বাবা? আনাপ ছেলের হাত ধরে হেসে বলল, আমার ছেলের মনে যে ভালোবাসা জাগিয়েছে সে কোনো সাধারণ মেয়ে না, আর সেই অসাধারণ মেয়েটাকে আমি খুব শীঘ্রই আমার বাড়িতে নিয়ে আসবো। স্পর্শের চোখের সামনে কথার মুখটা ভেসে উঠল, কিন্তু তৎক্ষণাৎই আবার শাওনের মুখটা ভেসে উঠল স্পর্শের মুখের সামনে। স্পর্শ বিছানা থেকে নামতে নামতে বলল, কি বলছো বাবা? কিসের মেয়ে, কিসের ভালোবাসা? আর আমি কাউকে ভালোবাসবো? সেটা তো অসম্ভব। তোমার মাথা পুরো এলোমেলো হয়ে গেছে বাবা। এই কথা বলে স্পর্শ ওয়াশরুমে ঢুকে গেল। আনাপ শাহরিয়ার হেসে উচ্চস্বরে বলল, আমার মাথা এলোমেলো হয়নি, তোর মাথা এলোমেলো হয়ে গেছে বাপ, সাথে তোর মনটাও। সুরভিও বাইরে থেকে হাসলো। সারাদিন স্পর্শ কিছু খায়নি, তাই সন্ধ্যায় হালকা কিছু খেয়ে স্পর্শ গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। গাড়ি ড্রাইভ করে শাওনের বাড়ির সামনে এসে দাঁড়ালো। নিচে থেকে একটা বিয়ারের বোতল হাতে তুলে নিল। শাওনের বাড়ির দিকে তাকিয়ে বিয়ারের বোতল খুলে এক টানে ঢক ঢক করে অনেকটা বিয়ার খেয়ে বোতলটা গাড়িতে রেখে নেমে পড়ল। স্পর্শ শাওনের বাড়ির দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে শাওন দরজা খুলে দেখে স্পর্শ দাঁড়িয়ে আছে। শাওন স্পর্শকে দেখে বুঝে গেছে স্পর্শ আবারও মদ খেয়েছে। শাওন স্পর্শকে ধরে সোফায় নিয়ে বসিয়ে নিজেও তার পাশে বসলো। শাওন স্পর্শকে বলল, ইদানিং কষ্টটা একটু বেশি বেড়ে গেছে মনে হচ্ছে। স্পর্শ বলল, আমার কোনো কষ্ট নেই, তোর যাতে কষ্ট না হয় সেই জন্যই আমি এরকম করেছিলাম। কিন্তু আমি ভুল ছিলাম, আর তুই ঠিক ছিলি। কথা সত্যি খুব ভালো একটা মেয়ে, তুই ঠিক মানুষকেই ভালোবেসেছিস, আর তুই কথাকে নিয়ে খুব সুখী হবি। কথাগুলো বলার সময় স্পর্শের চোখ ছলছল করছিল। শাওন স্পর্শের চোখে পানি দেখে মনে মনে হাসলো। শাওন বুঝতে পারছে স্পর্শ কথাকে খুব ভালোবেসে ফেলেছে। তার সেই ভালোবাসার তার চোখে বিদ্যমান, কিন্তু সে নিজেও তার ভালোবাসা বুঝতে পারছে না, আর বুঝতে পারলেও সেই কথা স্বীকার করছে না। শাওন স্পর্শকে আরও কষ্ট দিতে চাইল, কারণ কষ্টেই ভালোবাসা আরও মজবুত হয়। শাওন হেসে স্পর্শকে বলল, হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমি ঠিক মানুষকে ভালোবেসেছি, আর আমি কথাকে নিয়ে খুব খুশিও হব। কিন্তু সেই সুখের জন্য তো আমাদের বিয়ে করতে হবে, আর তুই আমাদের বিয়েতে সাহায্য করবি। স্পর্শের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ঝড় শুরু হয়ে গেছে বুকের ভেতর। সে ঢুক গিলে বলল, বিয়ে এত তাড়াতাড়ি? শাওন স্পর্শকে বলল, হ্যাঁ, কথার ফ্যামিলি আমাকে পছন্দ করে না, আর তার জন্য আমরা পালিয়ে বিয়ে করব, আর কথাও এতে রাজি। স্পর্শের চোখ থেকে এবার পানি গড়িয়ে পড়ছে। শাওন স্পর্শকে দেখে মনে মনে হাসছে। সে চোখে পানি নিয়েই বলল, ঠিক আছে, আমি তোদের বিয়ের সব ব্যবস্থা করছি, তোরা কোনো চিন্তা করিস না। এই কথা বলে স্পর্শ শাওনের বাড়ি থেকে বেরিয়ে গেল। স্পর্শ যাওয়ার পর শাওন হাসলো। পরদিন শাওন অফিসে গিয়ে স্পর্শের ব্যাপারটা রিমির সাথে শেয়ার করলো। শাওন আর রিমি দুজনেই হাসতে হাসতে তাদের পেটে ব্যথা ধরে গেছে। এরই মধ্যে মধ্যে কথা অফিসে চলে এলো। কথাকে দেখে তারা একজন আরেকজনকে ইশারা করলো।
কথা তাদের হাসতে দেখে বলল। তোমরা কি নিয়ে কথা বলছো? রিমি কথাকে বলল। আসলে কথা, আমার বাবা শালার বইয়ের ভাইয়ের ছেলে প্রেমে পড়েছে, সেই ব্যাপারেই কথা বলছিলাম। আসলে স্পর্শের ফুফু আর রিমির মামা স্বামী স্ত্রী, আর সেই সম্পর্কেই তারা রিলেটিভ। কথা চিন্তায় পড়ে গেল। রিমি যে সম্পর্কটার কথা বলল সে কে হতে পারে? রিমি আর শাওন দুজনেই হাসলো। তাদের হাসি দেখে কথাও বোকা বনে গেল। সেও বোকার মতো হাসলো। ঠিক তখনই স্পর্শ অফিসে ঢুকলো। কথা শাওন আর রিমিকে হাসতে দেখে স্পর্শ তাদের দিকে তাকিয়ে আবারও তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর কথা একটা ফাইল নিয়ে স্পর্শের অনুমতি নিয়ে তার রুমে ঢুকে গেল। স্পর্শ ল্যাপটপে কাজ করছে। কথা স্পর্শের সামনে একটা ফাইল রেখে তার ফোনে একটা ভিডিও বের করে স্পর্শের হাতে দিল। স্পর্শ ভিডিওটা দেখে আবার ফাইলের দিকে মনোযোগ দিল। কথা স্পর্শকে বলল, একটা নতুন স্টোরি পেয়েছি। আমার বন্ধু এই স্টোরিটা পেতে সাহায্য আমাকে করেছে। এই হসপিটালে আমার বন্ধু চাকরি করে এই ভিডিওটা করেছে। এই হসপিটালে অনেক দিন যাবত। স্পর্শ কথার দিকে চেয়ারটা ঘুরিয়ে কথাকে থামিয়ে দিয়ে বলল, আমি তো তোমাকে বারণ করেছিলাম কোনো হার্ড নিউজের পেছনে না দৌড়াতে। স্পর্শের কথা শুনে কথা স্পর্শের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কথা তো মনে করেছিল এই স্টোরিতে তার বস খুশি হবে, কিন্তু স্পর্শ তো খুশি হলো না, বরং তাকে এই নিউজ কালেক্ট করার জন্য জেরা করছে। কথা স্পর্শের দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, আমার কাছে একটা হার্ড নিউজ আসবে আর আমি সেটা ছেড়ে দিব? স্পর্শ চেয়ার থেকে দাঁড়িয়ে কিছুটা দূরে গিয়ে প্যান্টের ভিতর হাত ঢুকিয়ে বলল, আমাকে বলতে পারতে। কথা দাঁতে দাঁত চেপে বলল, আমি তো এই ভিডিওটা করিনি, আমার বন্ধু করেছে। আমি শুধু স্টোরিটা তৈরি করেছি। আর তাছাড়া আমি এই হার্ড নিউজগুলো কালেক্ট করলে কি সমস্যা? স্পর্শ উত্তেজিত হয়ে বলল, সমস্যা আছে। এইসব কাজে অনেক ঝুঁকি থাকে, যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। স্পর্শ নিজে এই কথা বলে নিজেই অবাক হয়ে গেল। তাহলে কি সে এই জন্যই কথাকে সফট নিউজ কালেক্ট করার কাজে লাগিয়ে দিয়েছিল? কিন্তু কেন? এই অফিসে তো আরও অনেক মেয়ে এমপ্লয়ের কাজ করে। সব মেয়ে বড় কথা, রিমি তার এত ভালো বন্ধু। রিমি কত কত হার্ড নিউজ কালেক্ট করেছে, কিন্তু আজ পর্যন্ত রিমি সহ কাউকে নিয়ে তো স্পর্শ এতটা চিন্তিত হয়নি, বরং তাদের আরও উৎসাহ জাগিয়েছে। কিন্তু শুধু কথাকে নিয়েই কেন স্পর্শের এত চিন্তা? স্পর্শের কথা শুনে কথা বলল, মানে আপনার কি মনে হয় আমি এই কাজে অভ্যস্ত নই? আমি বিপদকে ভয় পাই? কথা স্পর্শের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি মনে হয় আমাকে ভরসা করতে পারছেন না। শুধু আপনার বাবার জন্য আমাকে এই অফিসে রাখছেন, কারণ সফট নিউজ কালেক্টর পেছনে অলরেডি এই অফিসের অনেকে কাজ করছে। আমার মনে হয় না সফট নিউজ কালেক্ট করার জন্য আপনার অন্য কাউকে দরকার আছে। আপনি শুধু শুধু স্যালারি দিয়ে আমাকে এখানে বসিয়ে রেখেছেন। এতে আপনার অফিসের ক্ষতি হচ্ছে, তার সাথে আমার মতো একঘেয়েমি কাজ করছে। আপনি মনে করবেন না আমি টাকার জন্য এই চাকরিটা করছি। জার্নালিস্ট ইজ মাই প্যাশন। আমি চলে যাব এই অফিস থেকে। এই বলে কথা চলে যেতে চাইলে স্পর্শ তার হাত ধরে ফেলল। কথা অবাক হয়ে স্পর্শের দিকে তাকিয়ে আছে। স্পর্শ কথার দিকে তাকিয়ে বলল, তুমি যেও না কথা, তুমি চলে গেলে শাওন খুব কষ্ট পাবে। কথা ভুরু কুচকিয়ে বলল, আশ্চর্য, শাওন কষ্ট পাওয়ার কি আছে? আমি এই অফিস থেকে চলে গেলেই কি আমার সাথে শাওনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে? স্পর্শ মুখে একটু হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ তাও ঠিক। ওইদিকে শাওন আর রিমি গ্লাসের বাইরে থেকে স্পর্শর কথার হাত ধরা দেখে হাসছে। রিমি শাওনকে বলল, ভাই, এখন ওই রোমান্টিক সিচুয়েশনে যদি তোর এন্ট্রি ঘটে তাহলে কেমন হবে বলতো? শাওন আর রিমি হেসে দুজনেই স্পর্শের রুমে ঢুকে গেল। শাওনকে দেখে স্পর্শ কথার হাত ছেড়ে দিল। শাওন ইচ্ছে করে স্পর্শকে বলল, স্পর্শ এসব কি? তুই কথার হাত ধরলি কেন? শাওনের কথায় স্পর্শ লজ্জিত বোধ করছে। ঠিকই তো, বন্ধুর প্রেমিকার হাত ধরা সত্যি খুব খারাপ দেখায়। স্পর্শ অন্যদিকে মুখ করে বলল, না আসলে কথা এই অফিস থেকে চলে যেতে চাইছিল তাই। রিমি কথার কাছে গিয়ে বলল, কথা, তুমি চলে যেতে চাইছো কেন? শাওন কথার কাছে গিয়ে বলল, কথা, অন্তত আমাদের বিয়েটা পর্যন্ত তুমি এই অফিসে থেকে যাও। শাওনের এই কথা শুনে স্পর্শ চোখ বন্ধ করে নিল। তার বুকে খুব ব্যথা হচ্ছে। শাওন এক ঢিলে দুই পাখি মারল। শাওনের কথা শুনে কথা ভাবল শাওন আর তুলির বিয়ের কথা বলছে, আর স্পর্শ ভাবল শাওন আর তার কথার বিয়ের কথা বলছে। স্পর্শ আর কথা কেউই কোনো কথা বলল না। ঠিক তখনই অফিসের একজন এসে কথাকে বলল, কথা, ফাহাদ নামের একটা ছেলে তোমার সাথে দেখা করতে এসেছে। ছেলেটা ওয়েটিং রুমে অপেক্ষা করছে।
ফাহাদের কথা শুনে কথা ভুরু কুচকালো। সে স্পর্শের রুম থেকে সোজা ওয়েটিং রুমে চলে গেল। স্পর্শের সঙ্গে সঙ্গে চেয়ারে বসে সিসিটিভির মনিটরে ক্লিক করে ওয়েটিং রুমটা ফুল স্ক্রিন করলো। কথা ওয়েটিং রুমে গিয়ে দেখে ফাহাদ বসে আছে। কথা ফাহাদকে বলল, আপনি এখানে? ফাহাদ কথাকে দেখে বসে থাকা উঠে হেসে বলল, না, আসলে এমনিতেই তোমাকে দেখতে ইচ্ছে হলো, তাই চলে এলাম। কথা মুচকি হেসে বলল, কিন্তু এটা তো একটা অফিস, তাই না? ফাহাদ বলল, সরি, সত্যি আমার এখানে আসা উচিত হয়নি। তবে এসেই যখন পড়েছি তখন আমরা অফিসের সামনে রেস্টুরেন্টে একটু বসতে পারি? কথা হেসে বলল, তাহলে বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত আমি এখানে এভাবে আপনার সাথে বসতে পারবো না। ফাহাদ হেসে বলল, বিয়ের চিন্তা তোমার মাথায় আসছে কেন? আমি তোমার অফিসে এসেছি, গেস্ট হিসেবেও তো আমাকে তোমার এক কাপ কফি খাওয়ানো উচিত। কথা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, চলুন। ফাহাদ খুব খুশি হলো। স্পর্শ খুব মনোযোগ দিয়ে সিসিটিভির মনিটরের দিকে তাকিয়ে আছে। কথা ফাহাদের সাথে বাইরে বের হতে দেখে স্পর্শ তার চেয়ার ছেড়ে শাওনের কাছে গিয়ে বলল, শাওন, এই ছেলেটাকে ও কথার সাথে দেখা করতে এসেছে কেন? শাওন বলল, আমি কি করে বলবো? স্পর্শ ভুরু কুচকিয়ে বলল, আশ্চর্য, তোর গার্লফ্রেন্ডের সাথে একটা ছেলে দেখা করতে এসেছে আর তোর সেই ব্যাপারে ইন্টারেস্ট নেই? শাওন বলল, না, আমার এই ব্যাপারে এত ইন্টারেস্ট নাই, কিন্তু তোর এই ব্যাপারে এত ইন্টারেস্ট কেন? রিমি হাসছে। স্পর্শ রিমির হাসি দেখে দাঁতে দাঁত চেপে বলল, তুই হাসছিস কেন? রিমি বলল, ওয়াও, কথার সাথে দাঁড়িয়ে থাকা ছেলেটা খুব হ্যান্ডসাম, তাই না? স্পর্শ রাগী চোখ করে শাওনকে বলল, শাওন, ওরা বাইরে চলে যাচ্ছে, তুই কথার কাছে যা, দেখ ছেলেটা কে। শাওন গাছাড়া ভাব নিয়ে বলল, আমার অনেক কাজ পড়ে আছে ভাই, সেগুলো শেষ করতে হবে। স্পর্শ দাঁতে দাঁত চেপে বলল, আশ্চর্য শাওন। এই কথা বলে স্পর্শ নিজেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। স্পর্শ চলে যাওয়ার পর শাওন আর রিমি দুজনেই হাসলো। রিমি শাওনকে বলল, শাওন, এই কি অবস্থা আমাদের বন্ধুর? ও তো পুরো দেওয়ানা হয়ে গেছে। আমি খুব এক্সাইটেড স্পর্শের প্রেম নিয়ে। স্পর্শ দৌড়ে গিয়ে কথা আর ফাহাদের পথ আটকালো। স্পর্শ ফাহাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কথাকে বলল, কোথায় যাচ্ছ কথা? কথা বলল, আসলে একটু বাইরে যাওয়ার ছিল। স্পর্শ ফাহাদের দিকে এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। স্পর্শ ফাহাদকে দেখিয়ে বলল, উনি কে? কথা কিছু বলার আগেই ফাহাদ বলল, আমি কথার বন্ধু। স্পর্শ এবার কথার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি এখন বাইরে যেতে পারবে না কথা, কিছু কাজ আছে যেগুলো তোমাকে এক্ষুনি বুঝে দিতে হবে। কথা ফাহাদের দিকে তাকালো। ফাহাদ বলল, আচ্ছা ঠিক আছে, আমি আজ তাহলে যাই, অন্য কোনো দিন তোমার কাছ থেকে কফি খেয়ে নিব। ফাহাদের কথা শুনে স্পর্শ চোখ কপালে তুলল। ফাহাদ চলে গেল। কথা অফিসের ভেতরের দিকে হাঁটা ধরল। স্পর্শ কথার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল, এই, তুমি কি কফি শপ খুলেছো যে লোকজনকে ধরে এনে কফি খাওয়ার দাওয়াত দিচ্ছ? চাইলে আমাকেও ইনভাইট করতে পারো। কথা অবাক হয়ে বলল, আশ্চর্য, ও আমার বন্ধু। স্পর্শ কথার সামনে দাঁড়িয়ে এক চোখ কপালে তুলে বলল, কোনো বন্ধুর এখানে জায়গা নেই। কথা বলল, মানে এই অফিসে কি কারোর সাথে কেউ দেখা করতে আসতে পারে না? স্পর্শ বলল, হ্যাঁ, এই অফিসে যে কেউ যে কারো সাথে দেখা করতে আসতে পারে, কিন্তু তোমার সাথে কেউ দেখা করতে আসতে পারবে না, আমার নিষেধ। কথা ভুঁড়ি কুচকিয়ে বলল, কিন্তু কেন? স্পর্শ বলল, এমনিতেই আমার ইচ্ছে। এই কথা বলে স্পর্শ চলে যেতে চাইলে কথা স্পর্শকে বলল, কি কাজ দেবেন বলছিলেন? স্পর্শ কথার দিকে না তাকিয়েই বলল, নতুন যে স্টোরিটা তৈরি করেছো সেটা আমার ভালো লাগেনি, এটা আবার নতুন করে তৈরি করো। সন্ধ্যায় এই নিউজটা পাবলিশ করব, তাই তাড়াতাড়ি করো। এই কথা বলে স্পর্শ নিজের রুমে চলে গেল। কথা হা করে স্পর্শ যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে তো খুব সুন্দর করে এই স্টোরিটা তৈরি করেছিল, এটাও পছন্দ হলো না লোকটার। স্পর্শ চেয়ারে ঢালান দিয়ে বসে নিজেকে নিজে বলল, কথার সাথে যে ছেলেটা দেখা করতে এসেছে সে কি সত্যি কথার বন্ধু? স্পর্শের বুকের ভেতর আবার ব্যথা শুরু হয়েছে। স্পর্শ বুকে মালিশ করতে করতে বলল, আবার সেই অ্যাসিডিটি প্রবলেম।
স্পর্শ তৎক্ষণাৎ আবার চেয়ার থেকে সোজা হয়ে বলল, আচ্ছা, আমি এই বিষয়ে এত ভাবছি কেন? এটা নিয়ে তো শাওনের ভাবার কথা, কিন্তু ওর তো এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। এই অফিসের আরেকজন রিপোর্টার বেবি। বেবি রিমির কাছে গিয়ে বলল, রিমি, আই এম ভেরি সারপ্রাইজড। কিছুক্ষণ আগে দেখলাম স্পর্শ কথার পিছন পিছন ঘুরছে, আর তাছাড়া কিছুদিন যাবৎ দেখছি স্পর্শ বেশ অন্যমনস্ক হয়ে আছে। স্পর্শকে কোনো দিনও কোনো মেয়ের পিছনে ঘুরঘুর করতে দেখিনি, আর এই কথাটাও সবসময় স্পর্শর সাথে লেপ্টে থাকে। বসকে ইমপ্রেসড করতে চাইছে নাকি? রিমি তিক্ততার হাসি হেসে বলল, স্পর্শকে বলে তোমার স্যালারি বাড়িয়ে দেব। এই অফিসে একই সাথে 2টা কাজ করছো, রিপোর্টার আবার ডিটেকটিভ। স্পর্শের দিকে খুব ভালো নজর রাখছো, কথার দিকেও। স্যালারি তো বাড়তেই হবে, তাই না? বেবি বলল, স্পর্শর দিকে নজর শুধু আমার না, এই অফিসের প্রতিটা মেয়ের আছে। কে না চায় স্পর্শকে? অবশ্য আমার কথা আলাদা। তুমি তো স্পর্শের এত কাছে থেকেও নাকি ওর ওপর ক্রাশ খাওনি। স্পর্শের মতো লম্বা, চওড়া, স্মার্ট, হ্যান্ডসাম, গুড লুকস ছেলের ওপর কে না ক্রাশ খেয়ে থাকতে পারে? নাকি মনে মনে ক্রাশ খেয়ে বসে আছো, লজ্জায় বলতে পারছো না? রিমি তাচ্ছিলের হাসি হেসে বলল, আসলে আশেপাশের কিছু ন্যাকা ন্যাকা মেয়ের মতো এখনো ন্যাকা হতে পারিনি, তাই আফসোস ক্রাশ নামটার সাথে এখনো অপরিচিত। তোমাদের মতো বাহ্যিক সৌন্দর্যে আমি আকৃষ্ট হই না, মনের সৌন্দর্যে যে আমাকে ছুতে পারবে তার উপরেই ক্রাশ খাবো। আমার ভাষায় সেটাই ভালোবাসা। বেবি রিমিকে মুখ ভেঙচি কেটে চলে গেল। রিমিও তাচ্ছিল্যর হাসি হেসে কাজে মনোযোগ দিল। কথা শাওন আর রিমি দাঁড়িয়ে কথা বলছে। রিফাত অফিসে ঢুকে কথাকে দেখে তার কাছে গিয়ে পেছন থেকে ডাকতেই কথা পেছনে তাকিয়ে দেখে রিফাত দাঁড়িয়ে আছে। কথা রিফাতকে দেখে অবাক হলো। কথা রিফাতের কাছে এগিয়ে গিয়ে বলল, রিফাত, তুই এখানে? শাওন রিফাতের নাম শুনে বলল, ও তুমি রিফাত। স্পর্শ তোমার কথা আমাকে বলেছিল। তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে জয়েন লেটার দিচ্ছি, তোমাকে এটাতে সাইন করতে হবে। কথা অবাক হয়ে বলল, মিস্টার স্পর্শ রিফাতকে কিভাবে চেনে, আর রিফাতের এই অফিসে জয়েন? রিফাত বলল, হ্যাঁ, আসলে ওই দিন আমার হাসপাতালে এই অফিসের অনার মিস্টার আহনাফ শাহরিয়ার সাথে দেখা হয়েছিল, আর ওনার কাছে একটা চাকরির কথা বলতেই উনি বলেছিলেন আজ আমাকে এই অফিসে জয়েন করতে। রিফাতের এই অফিসে চাকরি হয়েছে শুনে কথা খুব খুশি হলো। রিফাতের একটা চাকরির খুব প্রয়োজন ছিল, আর তাছাড়া আজ সন্ধ্যায় ওই হসপিটালে নিউজ পাবলিশ করার পরও ওই হসপিটালটাই বন্ধ হয়ে যেতে পারে। তাই রিফাতের চাকরি হয়েছে শুনে কথা খুব খুশি হলো। শাওন রিফাতকে নিয়ে চলে গেল। সাজিদ ফাহাদের ফোনে ফোন করলো। ফাহাদ ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে সাজিদ বলল, আমি সাজিদ, আপনার ছাত্র সাদিদের বড় ভাই। ফাহাদ বলল, ও আচ্ছা, সাদিদের মুখে শুনেছি আপনার কথা। তো হঠাৎ করে আমাকে ফোন, কি মনে করে? সাজিদ বলল, হ্যাঁ, ফোন করার প্রয়োজনটা হঠাৎ করেই পড়ে গেল। শুনলাম আপনি কথাকে বিয়ে করার জন্য বাড়িতে প্রস্তাব পাঠিয়েছেন। ফাহাদ বলল, হ্যাঁ, কথাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি ওকে বিয়ে করতে চাই। সাজিদ দাঁতে দাঁত চেপে বলল, কথা ছাড়াই পৃথিবীতে অনেক অনেক মেয়ে আছে, আপনি সেখান থেকে যে কোনো মেয়েকে বিয়ে করতে পারেন, কিন্তু কথা ছাড়া। ফাহাদ বলল, কেন, কোনো সমস্যা? সাজিদ বলল, সমস্যা একটাই, উড়ে এসে জুড়ে বসতে দিব না কাউকে। এই ছোট্টবেলা থেকে কথাকে আগলে রেখেছি, আর দূরে থেকে এখনো আগলে রাখছি। এখন পর্যন্ত যারা যারা উড়ে আসতে চেয়েছে ডানা ভেঙে দিয়েছি তাদের। অবশ্য অনেকের মুখের কথাতেই কাজ হয়ে গেছে, আর আশা করি আপনারও মুখের কথাই কাজ হয়ে যাবে। ফাহাদ অবাক হয়ে বলল, মানে আপনি বলতে চাইছেন আপনি কথাকে ভালোবাসেন? সাজিদ বলল, জীবনের থেকেও বেশি। ফাহাদ হেসে বলল, জয়েন্ট ফ্যামিলিতে এই একটাই সমস্যা বুঝলেন, প্রত্যেক পরিবারে সুন্দরী মেয়ের পিছনে তার কাজিন ভাইরা লেগেই থাকে। এটা খুব কমন একটা বিষয়, এটা নিয়ে আমি আসলে মাথা ঘামাই না, আর এই নিয়ে আমাকে অন্তত ভয় দেখালে কোনো লাভ হবে না। সাজিদ হাসলো, আমি কোনো ভয় দেখাচ্ছি না ভাই, আসলে আমি খুব ভালো একটা ছেলে, কিন্তু দুর্ভাগ্যবশত দেশে আমার কিছু খারাপ বন্ধু বান্ধব আছে,
মূলত বলতে পারেন একমাত্র কথার জন্য আমি ওদের টাকা দিয়ে বসি, আর আমার হয়ে কাজটা সবসময় তারাই করে দেয়। এই পর্যন্ত বিদেশে বসে থেকে কথার বিয়ে ভাঙার হাফ সেঞ্চুরি করে ফেলেছি। আমি মূলত মুখে কাজ করি, মুখ দিয়ে কাজ না হলে আমার বন্ধুরা তাদের হাত দিয়ে কাজটা দেখিয়ে দেয়। ফাহাদ হেসে বলল, ধন্যবাদ আপনাকে। আপনি এই পর্যন্ত কথার বিয়ে ভেঙেছেন বলেই তো আমি কথার নাগাল পেয়ে গেছি। এখন আপনাকে আর কথার বিয়ে ভাঙার জন্য কষ্ট করতে হবে না, কারণ আমি কথাকে বিয়ে করছি। আর তাছাড়া আপনি জানেন তো, আপনার মা নিজে আমার কাছে এসে আমাকে বলেছে আমি যেন কোনোভাবেই এই বিয়ে না ভাঙি। উনি নিজে আমার পাশে আছেন, আর আপনারও উচিত হবে না মায়ের অবাধ্য ছেলে হওয়ার। সাজিদ মায়ের কথা শুনে মনে মনে বলল, মা, তুমি আমার মা হয়ে আমার সাথে এরকম করতে পারছো? এতদিন ঘরে আমার বিপক্ষে কথা বলেছো, আর এখন বাইরে করছো। সাজিদের চুপ থাকা দেখে ফাহাদ হেসে বলল, আমি এই বিয়ে নিয়ে কখনোই পিছু হাঁটবো না। কথার পরিবার যদি রাজি হয় তাহলে খুব শীঘ্রই আমাদের বিয়েটা হয়ে যাবে। আর আপনি কিন্তু মনে করে আমাদের বিয়েতে অবশ্যই আসবেন, স্পেশালি আপনি ওর বড় ভাই। সাজিদ উচ্চ স্বরে হাসল। কনফিডেন্স দেখে খুশি হলাম, আর বিয়ের দাওয়াত পেয়েও। দেখা যাক শেষ পর্যন্ত আপনার কনফিডেন্স থাকে কিনা। আর আমার মায়ের কথা বলছেন তো, মায়ের প্রতি ভালোবাসা আমার ঠিক জায়গাতেই আছে, আর কথার প্রতি ভালোবাসাও ঠিক জায়গাতেই আছে। দুজনের ভালোবাসা দুরকম। আমি জানি মা কথাকে পছন্দ করে না, আর মায়ের ভালোবাসার জন্য আমি আমার নিজের ভালোবাসা বিসর্জন দিতে পারবো না। এত কমজোর প্রেমিক নই আমি। সাজিদ তার ভালোবাসার জন্য যা যা করতে হয় তাই করবে। আশা করি সাজিদের কথাটা মাথায় রাখবেন। এই কথা বলে সাজিদ ফোনটা রেখে দিল। রাতে আহনাফ, শাহরিয়ার আর সুরভি স্পর্শের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর গাড়ির হর্ন শুনে সুরভি সোফা থেকে উঠে চলে যেতে চাইলে আহনাফ শাহরিয়ার সুরভির হাত ধরে বলল, কোথায় যাচ্ছ সুরভি? এখানেই বসো। সুরভি বলল, ও আমাকে দেখে রেগে যাবে। আহনাফ বলল, রাগ করতে করতে ক্লান্ত হয়ে একদিন তোমাকে ভালোবাসবে, কিন্তু তুমি যদি ওর আড়ালে থাকো তাহলে ও তোমাকে কেমন করে ভালোবাসবে? সুরভি বলল, ও আমাকে ভালোবাসার দিন খুব শীঘ্রই ঘনিয়ে আসছে, আপনি দেখে নিন। কিন্তু এখন ও মন থেকে খুব দুর্বল, সবসময় মুখটা মলিন থাকে। ও নিজের ভালোবাসা বুঝতে পারছে না, নিজের মন কি চায় সেই দিকে গুরুত্ব দিচ্ছে না, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তাই আমি চাই না আমাকে দেখে ছেলেটা আরও কষ্ট পাক। আপনি ওর সাথে একটু কথা বলুন। এই কথা বলে সুরভি চলে গেল। স্পর্শ বাড়িতে ঢুকে বাবাকে দেখে সোফায় বসলো। আহনাফ শাহরিয়ার কিছু বলার আগে স্পর্শ বলল, বাবা, আমার তোমার একটু সাহায্য লাগবে। আহনাফ বলল, কি করতে হবে বলো বাপ। স্পর্শ মাথা নুয়ে বলল, বাবা, শাওন একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়েটার ফ্যামিলি শাওনকে মেনে নেবে না। তাই শাওন মেয়েটাকে নিয়ে পালিয়ে যেতে চায়, আর আমিও তাদের সাহায্য করব। তোমার পুলিশের সাথে একটু কথা বলতে হবে। আমি জানি কেউ কিছু করতে পারবে না, কারণ ওরা দুজনেই অ্যাডাল্ট। তো ও মেয়েটার ফ্যামিলি যদি ঝামেলা করতে চায়, তাই আগে থেকেই তুমি একটু পুলিশের সাথে কথা বলে নিও প্লিজ। আহনাফ ছেলের দিকে অবাক হয়ে বলল, আরে বাহ, আমার সামনে কে বসে আছে? আমার ছেলে আহারা শাহরিয়ার স্পর্শ। ও তো কোনো সময় ভালোবাসাকে বিশ্বাস করতো না, আর আজ সে একটা ভালোবাসাকে সার্থক করতে উঠে পড়ে লেগেছে। চিন্তা করছে কারো ভালোবাসা নেই। স্পর্শ বলল, ভালোবাসার প্রতি বিশ্বাস জন্মায়নি আমার, বন্ধুর জন্য করেছি এসব। আহনাফ ছেলের কাঁধে হাত রেখে বলল, সত্যিই কি তাই? স্পর্শ বিরক্তি ভাব নিয়ে বলল, প্লিজ বাবা। আহনাফ বলল, আচ্ছা ঠিক আছে, শাওনকে বল এরকম কোনো কাজ করতে হবে না। শাওনের বাবা নেই, মাও কয়েকদিন আগে মারা গেছে। তাই ওর অভিভাবক হিসেবে আমি শাওনের পছন্দ করা মেয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। স্পর্শ বলল, না বাবা, সমস্যা অন্য জায়গায়। তাই তুমিও প্রস্তাব নিয়ে গেলে ওরা রাজি হবে না। আমি শাওনকে কথা দিয়েছি, আমি ওর সব রকমভাবে ওকে সাহায্য করব। তাই আমি তোমার কাছে সাহায্য চাইছি। আহনাফ বলল, আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে তোদের সব রকম সাহায্য করব, কিন্তু আমি তোর সাথে কিছু কথা বলতে চাই বাপ। স্পর্শ বুঝতে পারছে তার বাবা তাকে কি বলতে চায়, কিন্তু তার বাবার প্রশ্নের উত্তর দেওয়ার মতো তার কাছে তো কোনো উত্তর জানা নেই। সে নিজেই জানে না সে কেন এমন করছে। আহনাফ শাহরিয়ার বলল, বাবা, ইদানিং তুই কেমন যেন হয়ে গেছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। তুই তো ঘরে লাইট জ্বালিয়ে ঘুমাতে পারিস না, আবার জেগে থাকলে অন্ধকারে থাকতে পারিস না।
কিন্তু তোর ঘরে আমি অনেক রাত পর্যন্ত লাইটের আলো দেখতে পাই, তার মানে তুই অনেক রাত পর্যন্ত জেগে থাকিস। তুই তো কাজ নিয়ে খুব সিরিয়াস, কিন্তু ইদানিং তুই কাজেও মনোযোগ দিতে পারছিস না। আমি বুঝতে পারছি তুই কেন এমন করছিস, কিন্তু আমি তোর মুখ থেকে শুনতে চাই ভাব। স্পর্শ সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, বাবা আমার কিছুই হয়নি, একটা কাজ নিয়ে খুব টেনশনে আছি, তুমি শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করো না। এই কথা বলে স্পর্শ চলে যেতে চাইলে আহনাব বলল, তুই ফ্রেশ হয়ে আয় বাপ, আজ আমি তোর সাথে খাবো। স্পর্শ হেসে বলল, না বাবা, তুমি যার সাথে খেতে পছন্দ করো তার সাথেই খেয়ে নাও। পরে দেখা গেল আমার সাথে খেয়ে তোমার খিদেই মিটলো না। আমার খিদে নেই, আমি খাবো না। আহনাবকে আর কিছু বলতে না দিয়ে স্পর্শ উপরে চলে গেল। শাওন অফিসে এসে স্পর্শকে ফোন করলো। ভাই তুই কোথায়? তাড়াতাড়ি অফিসে আয়, প্ল্যান করার আছে। স্পর্শ ভুরু কুচকিয়ে বলল, কিসের প্ল্যান? শাওন বলল, বিয়ের প্ল্যান, আমরা আজকেই বিয়ে করব। স্পর্শ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল। স্পর্শের বুকের ভিতর ঝড় শুরু হয়ে গেছে। সেই ঝড়ে তার সব কিছু এলোমেলো করে দিচ্ছে। মাথাটা ঝিম করে উঠল স্পর্শের। স্পর্শ অফিসে যাওয়ার জন্যই তৈরি হয়েছিল, কিন্তু সে শাওনকে বলল, আমি আজ অফিসে আসতে পারবো না, তোরা প্ল্যান কর, আমাকে শুধু সবকিছু জানিয়ে দিস, আমি আমার কাজ ঠিকঠাক মতো করে নেব। মনে রাখিস তোর বন্ধু তোর সাথে সব সময় আছে। এই কথা বলে স্পর্শ ফোন রেখে দিল। ব্রেক টাইমে অফিসের ক্যান্টিনে শাওন, কথা আর রিমি বসে আছে। তারা তুলিকে বাড়ি থেকে বের করে আনার প্ল্যান বানাচ্ছে। শাওন কথাকে বলল, কথা, কাজটা আজ সন্ধ্যায় করতে হবে। আমি তুলিকে বলে দিয়েছি, সে যে কোনোভাবে ওর মাকে বুঝিয়ে তোমাদের বাড়িতে যাবে, আর তুমি যে কোনোভাবে সবার চোখের আড়ালে তুলিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। বাকি সব কিছু স্পর্শ করবে, আর স্পর্শই সেখান থেকে তোমাদের তুলে নেবে। আমি কাজী অফিসে থেকে লেখালেখির কাজটা এগিয়ে রাখবো, যাতে তোমরা আসা মাত্রই বিয়েটা সেরে ফেলা যায়। কথা অবাক হয়ে বলল, কি? উনি ওখানে যাবে? তুমি কি করে ওনার উপর ভরসা করতে পারলে? উনি নিজের কাজ ছাড়া কোনো কাজে কখনো সিরিয়াস হয় না। আর তারপর দেখা গেল রেগে মেগে আমাদের একা ফেলেই চলে গেল। তারপর কি হবে? শাওন আর রিমি হাসল। শাওন হেসে বলল, কথা, তুমি চিন্তা করো না, এমন কিচ্ছু হবে না। ও আমার বন্ধু, ও আমাকে নিয়ে সিরিয়াস, তাই তুমি পুরোপুরি নিশ্চিন্তে থাকতে পারো। কথা আর কিছু বলল না। প্রতিদিনের মতো আজ সন্ধ্যায়ও জমির মাহমুদের বাড়িতে সবাই মিলে চা নাস্তা খাওয়ার পাশাপাশি জমি আড্ডাও চলছে। আজ কথা তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে। কিছুক্ষণ পর তুলি তার মাকে বুঝিয়ে শুনিয়ে তার খালামণিকে দেখতে ইচ্ছে হচ্ছে এই কথা বলে কথার বাড়িতে চলে এলো। তুলির বাবা অফিসে ছিল, তাই সাইমা, তুলি আর মিলিকে নিয়ে বোনের শ্বশুর বাড়িতে এসেছে। তাদের দেখে সবাই খুশি হলো। সাইরা খুশি হয়ে তাদের কাছে এগিয়ে গিয়ে বলল, আরে আপা, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। সাইমা বলল, দেখ না, আজ হঠাৎ করেই তুলি বলল তোকে দেখতে নাকি খুব ইচ্ছে করছে, তাই ওদের নিয়ে চলে এলাম। সাইরা খুশি হয়ে তুলির গালে হাত রেখে বলল, তাই নাকি? আমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। আমার সাজিদ বিদেশ থেকে আসুক, তারপর একেবারে তোকে আমার কাছে নিয়ে আসব। তারপর তুই সব সময় আমাকে তোর চোখের সামনে দেখতে পাবি। সাইরা এই বাড়ির মানুষগুলোর দিকে তাকিয়ে কথাটা হেসে হেসে বলল, কিন্তু সাইরার কথায় কেউ কোনো কর্ণপাত করল না। খালামণির কথা শুনে তুলিও মনে মনে হাসল। বেশ কিছুক্ষণ সবাই একসাথে আড্ডা দেওয়ার মাঝখানে কথার ফোনে মেসেজ আসলো। স্পর্শের মেসেজ ছিল। স্পর্শ বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। কথা আর তুলি দুজনের দিকে তাকিয়ে দুজনে আবার সবার দিকে তাকালো। সবাই আড্ডা দিতে ব্যস্ত। সাইমা আর সাইরা দুই বোন তো সবার থেকে আলাদা হয়ে গল্পে মশগুল হয়ে পড়েছে। কথা সবাইকে শুনিয়ে তুলিকে বলল,